আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী আক্তার, প্রভাষক খিলগাঁও আইডল কলেজের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে মিসও ভালো আছি। যাই হোক, আমি দোয়া করি আমার কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রী অবশ্যই ভালো থাকুক। শুধু কলেজ নয়, সারা বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এটাই আশা করি। আর তার চাইতে বড় কথা হচ্ছে, দেখো করোনা পরিস্থিতি কিন্তু দ্বিতীয়বারের মতো পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় চলেছে। প্রতিদিনই 7,000-এর উপরে আক্রান্ত হচ্ছে। তাহলে দেখো, আমাদের সবচাইতে বেশি করণীয় যেটা, আমাদের নিজেদেরকে সেভ করার জন্য, পরিবারকে সেভ করার জন্য অবশ্যই আমরা মাস্ক পরিধান করব, অবশ্যই আমরা ঘন ঘন হাত ধুবো, বাইরে অবশ্যই চলাফেরা করব না, বাইরের চলাফেরাটা অবাধে বন্ধ করতে হবে। ঠিক আছে? দেখো, আমাদের পরিস্থিতিটা কিন্তু এতটা খারাপ হতো না, কারণ এটা নিয়ন্ত্রণেই চলে এসেছিল। কিন্তু মানুষের অসচেতনতার কারণে, আমাদের অসচেতনতার কারণে আজকে আবার এটার অবস্থাটা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেখো, আবার আমাদের লকডাউন পড়ে গিয়েছে। কিন্তু দেখো, লকডাউন পড়ে গিয়েছে, সব কিছুই কিন্তু আবার একটা মোটামুটিভাবে, লকডাউন পড়ার আগে মোটামুটিভাবে একটা পর্যায়ে চলে আসছিল যে মানুষের মধ্যে একটু প্রাণ চলে এসেছিল প্রত্যেকটা সেক্টরের মধ্যে। কিন্তু আবার যখন লকডাউন পড়ে গেল, দেখো আবার মানুষ স্টপ হয়ে যাচ্ছে আস্তে 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 করে। কিন্তু তারপরেও আমাদের এরকম করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের কী করতে হবে, সব কিছু যেহেতু একটু একটু করে চলছে, লকডাউনের মধ্যে একটু একটু করে চলছে, তাহলে আমাদের লেখাপড়াটাও কী করতে হবে, একটু একটু করে চালিয়ে যেতে হবে। ঠিক আছে? আমাদের মন খারাপ করলে হবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ পড়ে অবশ্যই সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে এই করোনা মহামারী চলে যাক, আমাদের দেশ থেকে নয়, পুরো পৃথিবী বিশ্ব থেকে আমাদের করোনা মহামারীটা চলে যাক, যাতে আমরা স্বাধীনভাবে, সুন্দরভাবে, নির্মলভাবে আমরা জীবনযাপন করতে পারি। যাই হোক, আমি আজকে যেহেতু তোমাদের গত ক্লাসে আমরা যেহেতু দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় পড়াচ্ছিলাম, আর সম্ভবত 2-3টা ক্লাসও দেওয়া হয়েছে, আর আমাদের পড়াগুলি যেহেতু শর্ট সিলেবাসের উপরে, যেহেতু সামনেই আমাদের পরীক্ষা হবে, যাই হোক আমরা আমাদের পড়াগুলো আমরা কন্টিনিউ করবো। ঠিক আছে? তাহলে আমরা আজকে পড়ব। আমি বলেছিলাম তোমাদের যে দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় শের বাংলা একে ফজলুল হকের অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসার জন্য। যাই হোক, তোমরা অ্যাসাইনমেন্টগুলি জমা দিবা অবশ্যই। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসলে অবশ্যই অ্যাসাইনমেন্টগুলি জমা দিবা। যাক, আমি আজকে শের বাংলা একে ফজলুল হকের জীবন কাহিনী, তার অবদানসমূহ, তার কৃতিত্ব এবং সে কী রকম ব্যক্তিত্ব ছিলেন, সে কে ছিলেন, তাকে নিয়ে আমরা আলোচনা করব। সবাই বই নাও, কলম নাও, খাতা নাও, যখনই আমরা গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট বলবো সেটা অবশ্যই নোট করে ফেলবা। ঠিক আছে? আর আমি তোমাদেরকে আবারও বলবো, তোমরা একটু নিয়মিত ক্লাস করো, নিয়মিত লেখাপড়া করো। তোমাদেরকে কেউ পরীক্ষা খারাপ মানে পরীক্ষার ভালো রেজাল্ট থেকে কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে পড়ব দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় শেরে বাংলা একে ফজলুল হক। ঠিক আছে? তাহলে আমরা চলো আজকে পড়ি শের বাংলা একে ফজলুল হক। দেখো, শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন, ওনার পুরো নাম ছিল আবুল কাশেম ফজলুল হক। শের বাংলা একে ফজলুল হকের পুরো নাম ছিল আবুল কাশেম ফজলুল হক। 1873 সালের 26শে অক্টোবর। আমি আবারও বলছি, তোমরা যখন সালগুলি শুনবা অবশ্যই আন্ডারলাইন করবা, অবশ্যই সেটা পেন্সিল ইউজ করবা, এবং আর নয়তোবা তোমরা খাতা কলম নিয়ে সেটা নোট করে ফেলবা সাথে সাথে। ঠিক আছে? শের বাংলা একে ফজলুল হকের পুরো নাম ছিলেন আবুল কাশেম ফজলুল হক। 1873 সালের 26শে অক্টোবর বরিশাল জেলার বর্তমান যেটা ঝালকাঠি জেলা রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে নানার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই তিনি অসাধারণ মেধার পরিচয় দেন, কারণ ছাত্রজীবন থেকেই তিনি অসাধারণ মেধার অধিকারী ছিলেন। বরিশাল জেলা স্কুল থেকে ডিভিশনাল বৃত্তি লাভ করেন, তারপরে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন এবং পরে প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন। সেখান থেকে তিনি বিএ পাশ করেন। প্রেসিডেন্সি কলেজে প্রথমত তিনি অধ্যয়নরত থাকেন। সেখান থেকে তিনি বিএ পাশ করে 1895 সালে তিনি গণিতে MA ডিগ্রি লাভ করেন। সে বিএ পাশ করার পরে 1895 সালে গণিতে, ম্যাথে সে ডিগ্রি লাভ করেন, MA ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষ করে 1906 সাল থেকে ফজলুল হক 6 বছর ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরি করেন। উনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে তিনি চাকরি করেন। সরকারি চাকরি ত্যাগ করে তিনি কলকাতায় আইন ব্যবসা শুরু করেন। উকিল হিসেবে তিনি যথেষ্ট কৃতিত্ব পরিচয় দেন। যখন তিনি কিন্তু ম্যাথের স্টুডেন্ট ছিলেন, ম্যাথের ছাত্র থাকার পরে তিনি
ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কী করেন, চাকরি করেন। সরকারি চাকরি ত্যাগ করার পর তিনি হচ্ছে কলকাতা আইন ব্যবসা শুরু করেন। তিনি উকিল হিসেবে তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন। তার রাজনৈতিক জীবন দেখো কত সালে সে তার রাজনৈতিক জীবন রাজনৈতিক জীবনে সে পা রাখেন। শেরেবাংলা একে ফজলুল হক 1912 সালের মুসলিম লীগে যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে শুরু করেন। তার শুরুটাই হচ্ছে 1912 সালে। দেখো তার শুরু হচ্ছে 1912 সালে, কারণ তিনি হচ্ছে 1906 সালে তার আইন ব্যবসা শুরু করেন। তারপরে আস্তে আস্তে তিনি দেখো আইন ব্যবসা ওকালতি পেশায় তিনি নিয়োজিত হন এবং 1912 সালে মুসলিম লীগের যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে তিনি শুরু করেন। 1913 সালে ফজলুল হক ঢাকা বিভাগের প্রতিনিধি হিসেবে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। অসাম্প্রদায়িক শেরেবাংলাকে ফজলুল হক হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠায়, দেখো অসাম্প্রদায়িক মানে তার মধ্যে কোনো সাম্প্রদায়িকতার ভিত্তি ছিল না। অসাম্প্রদায়িক শেরেবাংলাকে ফজলুল হক হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় 1916 সালে লৌহ চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কত সালে 16 সালে লৌহ চুক্তি সম্পাদনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করেন। 1924 সালে তিনি কি করেন, প্রাদেশিক মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 1924 সালে আমি আবারও তোমাদের বলছি, পয়েন্টগুলির নিচে অবশ্যই আন্ডারলাইন করবা। 1924 সালে প্রাদেশিক মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। 1929 সালে তিনি নিখিল বঙ্গ প্রজা সমিতি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে 1936 সালে কৃষক প্রজা পার্টির নাম ধারণ করেন। সেটা হচ্ছে 1929 সালে তিনি নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন, যেটা নাকি পরবর্তীকালে নাম পরিবর্তন হয়ে 1936 সালে কৃষক প্রজা পার্টি নামে নাম ধারণ করেন। এটার নাম চেঞ্জ হয়ে পড়ে। 1937 সালে প্রাদেশিক নির্বাচনে কৃষক প্রজা পার্টি থেকে নির্বাচিত হন এবং শেরেবাংলাকে ফজলুল হক নির্বাচিত হন এবং অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। কত সালে? 1937 সালে। 1954 সালে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তফ্রন্টের অন্যতম নেতা হিসাবে পুনরায় রাজনীতিতে ফিরে আসেন। দেখো 1940 সালে 37 সালে তখন হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1940 সালে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের ঐতিহাসিক অধিবেশনে তিনি লাহোর প্রস্তাবটা পেশ করেন কে? শেরেবাংলাকে ফজলুল হক। যখনই জ্ঞানমূলকে আসবে লাহোর প্রস্তাবের উপস্থাপক কে? শেরেবাংলাকে ফজলুল হক। কত সালে? 1940 সালে। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে তিনি পুনরায় আবার রাজনীতিতে ফিরে আসেন। মানব দরদির কিংবদন্তি এই মহান নায়ক শেরেবাংলাকে ফজলুল হক 1962 সালে 27 এপ্রিল মৃত্যুবরণ করেন। উনি জন্মগ্রহণ করেন 1973 সালে আর উনি মৃত্যুবরণ করেন 1962 সালের 27 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তিনি তার কর্মময় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এক বর্ণাঢ্য এবং কীর্তিময় জীবন অতিবাহিত করে বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। কারণ তার শুরু থেকে রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে এক অবিস্মরণীয় হিসেবে রাজনৈতিক জীবনে তার অবদান একেবারে কৃতিত্বের সাথে সে স্মরণীয় হয়ে আছেন। শেরেবাংলাকে ফজলুল হকের অবদানসমূহ, সে বিভিন্ন ক্ষেত্রে অবদানসমূহ, তার গুরুত্বপূর্ণ অবদানসমূহ আছে। এর মধ্যে হচ্ছে জাতীয়তাবাদের অগ্রদূত রূপে ফজলুল হক, ফজলুল হক, কৃষিকুলের মুক্তির দিশারি ফজলুল হক, তারপর বিদ্যানুরাগী ও সৃজনশীল ফজলুল হক। মানে তার লেখাপড়ার প্রতি এতটাই ছিলেন যে গভীর ধ্যান ধারণা ছিলেন যে বিদ্যানুরাগী ও সৃজনশীল ফজলুল হক। লাহোর প্রস্তাব ফজলুল হক, যুক্তফ্রন্ট গঠন ও ফজলুল হক। তারপর হচ্ছে প্রজা আন্দোলন ও শেরেবাংলাকে ফজলুল হকের অবদানসমূহ। তাহলে আমরা এখন এগুলির অবদানসমূহ বিস্তারিত আলোচনা করব। কি হচ্ছে জাতীয়তাবাদে অগ্রদূত রূপে ফজলুল হক। দেখো শেরেবাংলাকে ফজলুল হককে বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত হিসেবে বলা হয়ে চলে। কেননা তিনি বিভিন্ন বক্তৃতা, বিবৃতি ও লেখায় বাংলার স্বায়ত্তশাসন মানে নিজেদের শাসন ও স্বার্থরক্ষার দাবি সবসময় প্রাধান্য পেয়েছেন। কারণ তার লেখনীতে সবসময় বাংলার মানুষের, তার বক্তৃতা, তার বিবৃতিতে এবং লেখায় বাংলার মানুষদের জন্য তাদের স্বায়ত্তশাসন ও স্বার্থরক্ষার দাবিতে সবসময় প্রাধান্য পেয়েছেন। স্বদেশের আলো হাওয়া মাটি থেকে উৎসাহিত এ মহান ব্যক্তিত্বের নিকট মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ ছিল না।
তিনি ছিলেন সাম্প্রদায়িক চিন্তাভাবনার ঊর্ধ্বে, কারণ তিনি কোনো সম্প্রদায়ের হয়ে কাজ করেননি। তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের হয়ে তিনি কাজ করেন, অসাম্প্রদায়িকতার হয়ে তিনি কাজ করে গিয়েছেন। তারপর দেখো কৃষক কুলের মুক্তির দিশারি। দেখো শেরেবাংলা একে ফজলুল হক এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে তখনকার সময়ে মানে একজন সত্যিকারের মানবদর্দী ছিলেন, কারণ বাংলার অত্যাচারিত ও নির্যাতিত নিষ্পেষিত কৃষক কুলের অবস্থা দেখে তার প্রাণ কেঁদে ওঠে, কারণ বাংলার মানুষের জন্য তার সবসময় মন কেঁদে উঠত। তারপরে এর মধ্যে ছিল কৃষক কুল, কারণ কৃষকরা ছিলেন তখন একেবারে অত্যাচারিত, নিষ্পেষিত, নির্যাতিত, কারণ তাদের 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 উপার্জিত ফসলের বেশিটা অংশটাই দিয়ে দেওয়া হতো স্ত্রীরা, কারণ তারা শুধু শোষিতও হতো। ঠিক আছে। তারপরে দরিদ্র কৃষক প্রজারাই দেশের আসল প্রাণ, এই কথা উপলব্ধি করে ফজলুল হক তাদের অবস্থান উন্নতি করতে যথাসাধ্য চেষ্টা করেন, কারণ তিনি মনে করতেন কৃষকরাই হচ্ছে এদেশের প্রাণ, কারণ কৃষকরা না থাকলে এদেশের সবুজ শ্যামল শোষলা কখনই ফসল ফলানো সম্ভব হতো না। তাই তিনি তাদেরকে উন্নত করার চেষ্টায় আপ্রাণ চেষ্টা করে যান। এই উদ্দেশ্যে তিনি কৃষক সমিতি গঠন করেন, কারণ কখনই কোনো সমিতি বা কোনো রকমের সভা সমিতি ছাড়া কোনো কিছু গঠন করা বা এটার ফল ভোগ করা সম্ভব নয়। তখন তিনি কৃষক সমিতি গঠন করেন গরিব কৃষকদের জাগ্রত করার জন্য। কৃষক ও প্রজাদের ঋণের ভার লাঘবের উদ্দেশ্যে তিনি 1937 সালে ঋণ সালিসি বোর্ড গঠন করেন, কারণ কৃষকরা যাতে তাদের ঋণের যে বোঝাটা সেটা একটু হালকা হয়, সেজন্য তিনি 1937 সালের ঋণ সালিসি বোর্ড গঠন করেন। তিনি বাংলার প্রজাস্বত্ব আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন। তার উদ্দেশ্য ছিল জমিদারদের উৎপীড়ন থেকে কৃষক প্রজাদের রক্ষা করা। সুদখোর মহাজনদের হাত থেকে কৃষকদের মুক্তির লক্ষ্যে তার নেতৃত্বে মন্ত্রিসভা 1938 সালে বঙ্গীয় কৃষক খাতক আইন পাশ করেন, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল যে সুদখোর মহাজনদের হাত থেকে কৃষকদেরকে রক্ষা করতে হবে। তাই তিনি 1938 সালে বঙ্গীয় কৃষি খাত নামক আইন পাশ করেন। ফজলুল হক ছিলেন বাংলার নিপীড়িত নির্যাতিত কৃষক কুলের মুক্তিদাতা, তাই তাকে বলা হয় কৃষক কুলের মুক্তিদাতা হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। বিদ্যানুরাগী সৃজনশীল কৃষক ফজলুল হক। দেখো, জাতির সর্বাঙ্গীন উন্নতি, জাতিকে সর্বভাবে উন্নতি করতে হলে অগ্রগতির মূলে যে শিক্ষার প্রয়োজন ফজলুল হক তা যথাযথভাবে উপলব্ধি করেছেন, কারণ একটা অশিক্ষিত জাতি কখনোই সে আলোর পথে যেতে পারে না। শিক্ষার জ্ঞান ছাড়া কখনোই তার জাতিকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব না। অজ্ঞ জাতি কখনোই তার দেশকে মানে জ্ঞানের আলো দেখাতে পারে না, তার দেশের জন্য কখনোই সেটা মানে মঙ্গলকর না, সেটা অবশ্যই অজ্ঞ জাতিরা তার দেশের জন্য সেটা বোঝার হয়েই ধারণ করে। তাহলে সে উপলব্ধি করে যে অবশ্যই এই জাতিকে যদি উন্নত জীবনযাপন দিতে হয় তাহলে অবশ্যই মূলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একমাত্র শিক্ষা। তাহলে হচ্ছে 1924 সালে অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর শেরেবাংলা একে ফজলুল হক 1924 সালে অবিভক্ত বাংলা শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি মুসলিম এডুকেশন ফান্ড এবং কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। তার হচ্ছে এডুকেশন ফান্ড এবং কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। কলকাতা সেন্ট্রাল মোহামেডান এডুকেশন অ্যাসোসিয়েশন ও ফজলুল হক কর্তৃক গঠিত। কলকাতার লেডি বারবন কলেজ 1940 সালে, বরিশালের চাখারে ফজলুল হক কলেজ, ঢাকার ইডেন মহিলা মহাবিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক প্রভৃতি তার উল্লেখযোগ্য অবদান। কারণ দেখো 1940 সালে সে হচ্ছে কি বরিশালের চাখারে কি করেন ফজলুল হক কলেজ প্রতিষ্ঠা করেন। ঢাকার ইডেন মহিলা মহাবিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক নামে একটা আলাদা হলই আছে, ফজলুল হক হল প্রভৃতি তার উল্লেখযোগ্য অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। ঠিক আছে। তারপর লাহোর প্রস্তাব ও ফজলুল হক। লাহোর প্রস্তাবে তার ভূমিকাটা দেখো কী রকম, কারণ তার একমাত্র লাহোর প্রস্তাব উপস্থাপক কে ছিলেন, শেরেবাংলা একে ফজলুল হক। ব্রিটিশ ভারতে হিন্দু ও মুসলমান সম্প্রতি প্রতিষ্ঠা অনিশ্চিত মনে করে এবং মুসলমানদের রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে ফজলুল হক 1940 সালের 23 মার্চ লাহোরে সর্বভারতীয় মানে সকল ভারতীয়দের মুসলিম লীগের এক অধিবেশনে তার প্রস্তাব উপস্থাপন করেন।
কারণ সে হচ্ছে হিন্দু মুসলমানদের কি সম্প্রতি প্রতিষ্ঠা অনিশ্চিত সে মনে করেন, এবং সে হচ্ছে কি মুসলমানদের রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা করে, কারণ সে মনে করেন যে মুসলমান আর হিন্দুদের মধ্যে এই মতৈক্যের কারণে মুসলমানদের রাজনৈতিক ভবিষ্যৎটার কথা চিন্তা করে, কারণ তখন মুসলমানদের রাজনৈতিক ভবিষ্যতের কথা সেটা অনিশ্চিত হয়ে পড়ে, চিন্তা করে শেরে বাংলা একে ফজলুল হক 1940 সালের 23 মার্চ সর্বভারতীয় লাহোরে অনুষ্ঠিত সভায় অধিবেশনে তার প্রস্তাব উপস্থাপন করেন। উক্ত প্রস্তাব উল্লেখ করেন যে ভারতের যে সকল অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, যেমন উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের এলাকাসমূহকে একত্রিত করে একাধিক স্বাধীন রাষ্ট্রে পরিণত করা হবে, এবং উক্ত রাষ্ট্রগুলো অঙ্গরাজ্যসমূহ হবে স্বাধীন ও সার্বভৌম। কারণ যে সকল অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তাদেরকে আলাদাভাবে কী করতে হবে, যেমন উত্তর পশ্চিম ও পশ্চিমাঞ্চলের এলাকাসমূহকে একত্রিত করে, যে সকল এলাকাগুলো আছে সেখানে মুসলমানদের যাদের সেখানে বেশি সংখ্যক তাদেরকে একত্রিত করে তাদেরকে একাধিক স্বাধীন রাষ্ট্র দিতে হবে, তাদেরকে জন্য একাধিক স্বাধীন রাষ্ট্র পরিণত করতে হবে, এবং উক্ত রাষ্ট্রগুলো অবশ্যই হবে স্বাধীন এবং সার্বভৌম। তাছাড়া এই সকল অঙ্গরাজ্যের সংখ্যালঘুদের ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং শাসন সংক্রান্ত অধিকার রক্ষার নিমিত্তে ভারতের ভবিষ্যৎ সংবিধানে বিভিন্ন বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্ট হলেও লাহোর প্রস্তাবে যথাযথ বাস্তবায়ন হয়নি। আবার ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে মধ্য দিয়ে 1971 সালের বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশের প্রস্তাবে অনিবার্য ধারাবাহিকতার পরিণতি। এটি নিঃসন্দেহে ফজলুল হকের প্রজা ও রাজনৈতিক দূরদর্শিতারই পরিচয়, বরং 1940 সালের লাহোর প্রস্তাবটাই পরবর্তী 1971 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধেতে তার অনুপ্রেরণাতেই মানে তার প্রস্তাবে অনিবার্য ধারাবাহিকতারই পরিণতি। কারণ এটি নিঃসন্দেহে ফজলুল হকের প্রজা ও রাজনৈতিক দূরদর্শিতাই পরিচয় বহন করেন। যুক্তফ্রন্ট ও ফজলুল হক, ভালো করে খেয়াল করেন, যুক্তফ্রন্ট ও ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক 1937 সালে অবিভক্ত ভারতের যখন প্রাদেশিক পরিষদের নির্বাচনে কৃষক প্রজা পার্টি থেকে নির্বাচিত হন এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তান সৃষ্টির পর প্রথম দিকে তিনি রাজনীতি হতে কিছুটা দূরে সরে থেকে ঢাকা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। তিনি 1937 সালে যখন প্রাদেশিক পরিষদের নির্বাচনে কৃষক প্রজা পার্টি থেকে নির্বাচিত হন এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তান সৃষ্টির পর 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর প্রথম দিকে তিনি রাজনীতি হতে কিছুটা একটু দূরে সরে থাকে ঢাকার হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। কিন্তু 1954 সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদের নির্বাচনে পূর্বেই তিনি পুনরায় রাজনীতিতে আগমন করেন। আবার তিনি রাজনীতিতে আগমন করেন এবং নির্বাচনের প্রাক্কালে মানে শুরুতেই কৃষক পার্টি গঠন করেন এবং যুক্তফ্রন্টে যোগদান করেন। কারণ তখন তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন এবং যুক্তফ্রন্টে যোগদান করেন। তখন হতেই তিনি বাঙালির স্বাধিকার, বাংলাদেশ নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে আত্মনিয়োগ করেন। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তেহারে ঐতিহাসিক 11 দফার দাবি জনসমক্ষে তুলে ধরেন। কারণ 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনটা ছিল 11 দফার ভিত্তিতে যুক্তফ্রন্টের নেতৃত্বাধীন নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করেন। নির্বাচনের পরে ফজলুল হক তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী পদ অলঙ্কিত করেন। তিনি হচ্ছেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী পদ অলঙ্কিত মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 1958 সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কর্তৃক সামরিক শাসন জারির পূর্ব পর্যন্ত ফজলুল হক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন। 1958 সালের ইস্কান্দার মির্জা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের ফজলুল হক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। প্রজা আন্দোলনে শেরে বাংলা একে ফজলুল হক দেখো শেরে বাংলা একে ফজলুল হক কংগ্রেস ও মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তিনি ছিলেন মূলত কৃষক প্রজা নেতা। কারণ ফজলুল হক কংগ্রেস এবং মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও তার মনে প্রাণে মূলত ছিলেন কি কৃষক প্রজা পার্টির নেতা। কারণ কৃষক প্রজা আন্দোলন শেরে বাংলাকে ফজলুল হককে বাংলাকে রাজনীতির শীর্ষে নিয়ে এসেছেন। কারণ কৃষক প্রজা আন্দোলন শেরে বাংলাকে রাজনীতির শীর্ষে নিয়ে এসেছেন। 40-এর দশকে কৃষক প্রজা আন্দোলন নানা কারণে দুর্বল হয়ে পড়ে। 40-এর সময় নানা কারণে কৃষক প্রজা আন্দোলন দুর্বল হয়ে পড়ে। তবে 20 শতকের প্রথম দিকে সারা বাংলা জুড়ে
স্বতঃস্ফূর্তভাবে যে প্রজা আন্দোলন গড়ে উঠেছিল, তখন তাকে সম্মিলিত করে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগী হন। 1936 সালে নতুন সংগঠিত রাজনৈতিক দলের নামকরণ করা হয় কৃষক প্রজা পার্টি। এই রাজনৈতিক দল 1937 সালে প্রাদেশিক নির্বাচনে ফজলুল হকের নেতৃত্বে বিনা ক্ষতিপূরণে জমিদার প্রথা উচ্ছেদ এবং সাধারণ মানুষের জন্য ডাল ভাত কর্মসূচি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়ে সমগ্র বাংলার আলোড়ন সৃষ্টি করেন। 1937 সালে প্রাদেশিক নির্বাচনে ফজলুল হকের নেতৃত্বে তিনি ক্ষতিপূরণ দিয়ে জমিদারি প্রথা উচ্ছেদ করেন। জমিদাররা ক্ষতিপূরণ দিয়ে সেই প্রথাকে উচ্ছেদ করেন এবং সাধারণ মানুষের জন্য ডাল ভাত কর্মসূচি নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে সমগ্র বাংলার আলোড়ন সৃষ্টি করেন। নির্বাচনের পর শের বাংলাকে ফজলুল হকের নেতৃত্বে প্রজা লীগ কোয়ালিশনে মন্ত্রিসভা গঠন করেন। তার প্রচেষ্টা 1938 সালে বঙ্গীয় প্রজাতন্ত্র আইন পাশ করা হয়। তাহলে ইতিহাসে শের বাংলাকে ফজলুল হকের অবদান একেবারে অবিস্মরণীয়। তাহলে আমরা আজকে কি পড়লাম? শের বাংলাকে ফজলুল হক পড়লাম। তাহলে বিভিন্ন সালগুলি, বিভিন্ন কমিটির নামগুলি এবং তার অবদানগুলো তোমরা অবশ্যই বাসায় এগুলো আবার পড়বা, এবং যখনই ম্যাডামের লেকচারটা দেখবা তখনই অবশ্যই লেকচার শোনার সাথে সাথে ম্যাডামের ক্লাস যখন দেখবা তখনই অবশ্যই সাথে বইটা রাখবা, খাতা রাখবা, খাতা রাখবা, ঠিক আছে, এবং কলম রাখবা। যখনই সাথে সাথে তোমরা কী করবা, সেই জিনিসটাকে নোট করে ফেলো। ম্যাডাম যে সালগুলি উল্লেখ করেছি সেই সালগুলিতে অবশ্যই আনন্দ করবা, ঠিক আছে। একটু কষ্ট করে বাবা, আমরা জানি যে এই অবস্থাতে যখন ক্লাস না হয়, কলেজ না হয়, যখন এখন একটু পড়াশোনা করতে একটু কষ্ট হয়, যে ক্লাস হচ্ছে না, কলেজে যেতে পারছি না, ক্লাস করতে একটু অসুবিধা হচ্ছে, ভালো লাগছে না, আজকে পড়বো না, একটু পরে পড়বো, এখন পড়বো না, কালকে পড়বো, এইভাবে না বাবা। একটু করে প্রত্যেকটা বিষয়ের উপরে প্রতিদিনই সম্ভব না 7টা বিষয় পড়ার। আজকে 4টা বিষয়, কালকে 3টা বিষয়, আজকে 2টা বিষয়, কালকে 3টা বিষয়, কালকে 4টে বিষয়, এভাবে করে 1 ঘন্টা করে সময় দাও, আধা ঘন্টা করে সময় দাও। তোমাদের 24 ঘন্টায় 8 ঘন্টা ঘুম, তারপর হচ্ছে 8 ঘন্টা, 3 আর 24, দেখো 8 ঘন্টা ঘুম, আর 8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, রেস্ট, খেলাধুলা, আর 8টা ঘন্টা তোমাদের শুধু লেখাপড়ার জন্য রাখো। সেই 8 ঘন্টাকেও তুমি 4টা ঘন্টা বাদ দিয়ে দাও, 4 ঘন্টা বাদ দিয়ে দাও, সেখান থেকে 4 ঘন্টা তোমরা একটু লেখাপড়ার জন্য সময় ব্যয় করো। তাহলে দেখো তোমাদের জন্য আর কষ্ট হবে না, পরীক্ষা আসলে হতাশা হবে না। বাবা যে না, আমার তো পড়া কমপ্লিট, আমি তো যেই সিলেবাসগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যেই শর্ট সিলেবাস আমরা পেয়েছি সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমার আর কষ্ট হবে না। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা একটু লেখাপড়া করো। যাই হোক, আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আমি আশা করব আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী অবশ্যই মনোযোগ সহকারে সবার ক্লাসগুলি দেখবে, ক্লাস করবে, পরীক্ষা অংশগ্রহণ করবে। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, যে আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যাতে আল্লাহ হেফাজত করুক। আর তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের হবা না, আর প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবা, ঘন ঘন হাত ধোবা। নিজের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিজেরই, কারণ যেহেতু তোমরা ভ্যাকসিন দিতে পারছো না, তাহলে নিজের স্বাস্থ্য রক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য, নিজেকে যে করণীয় জিনিসগুলি আছে, যেটা ভ্যাকসিন রূপে কাজ করবা, যে করণীয়গুলো, সেই করণীয়গুলো তোমরা অবশ্যই পালন করবা। আমি আশা করি তোমরা সব সময় ভালো এই জিনিসগুলি পালন করে তোমরা ঘর থেকে বের হবা। আর তোমরা অবশ্যই ঘরে থাকবা, বাসায় সময় দেবা, বাসায় লেখাপড়া করবা। আর যেহেতু এখন লকডাউন সময়, অবশ্যই একটু বেশি বেশি করে পড়াশোনা করবা, ঘরেই থাকবা, ঠিক আছে। ঘরে থাকো, নিরাপদে থাকো। অবশ্যই পরিবারকে, দেশকে, সমাজকে অবশ্যই তোমরা নিরাপদে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবা। আজকে এই পর্যন্তই, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।